আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমায় ভ্রু কুচকালে তো দারুণ লাগে। ফ্লার্ট করছেন আমার সাথে? আদ্রিজার কথা শুনে বিস্ময়কর কণ্ঠ নিয়ে বলল অভ্র। ফ্লার্ট করতে যাব কেন? আপনি বড্ড খারাপ অভ্র। যা বাবা, এখানে খারাপের কি করলাম? মোবাইলটা কেন উঠাতে দিলেন না আমায়? তুমি এখনো সেই মোবাইল নিয়ে পড়ে আছো? আচ্ছা ধরো আমি তোমার মোবাইলটা উঠাতে দিতাম, তুমি আবার সেই পাইপ দিয়ে টেনে আমার মোবাইল উঠাতে যেতে, কিন্তু পারতে না। তারপর আমায় বলতে হাতটা ধরতে, আমিও বাধ্য ছেলের মতো ধরতাম তোমার হাত। তারপর কি হতো? তুমি নিচের দিকে ঝুঁকে যেতে, তোমার ঝুঁকে যাওয়ার কারণে আমাকে ঝুঁকতে হতো, আর এইভাবে ঝুঁকতে ঝুঁকতে তুমি আমি ধপাস। এটাই চাইছিলে না তুমি? অভ্রের কথায় চরম অবাক হয়ে বলল আদ্রিজা। আপনি আগেই এত কিছু কেন ভাবছেন? এমনটা যে সত্যি ঘটতো তারও বাকি গ্যারান্টি আছে। আর সেদিন তো আপনার আংটি ছিল, তাই চিকন পাইপ দিয়ে উঠেছিলাম। পাইপটা ছোট ছিল বলে আমরা পড়ে গেছি, কিন্তু আজও চিকন পাইপ দিয়ে উঠতাম। এটা কে বলল আপনি? আমরা কিন্তু রুহুলদের বাগান বাড়ি থেকে অনেক দূর চলে এসেছি, ব্ল্যাকবেরি, তাই এসব নিয়ে কথা না বলাই ভালো। এখন তো বলবেনই। যাই হোক, আপনার ফোন গেছে, আমার কি? বলেই জানালার দিকে মুখ ঘুরিয়ে চুপচাপ বসে রইল আদ্রিজা। আর আদ্রিজার কাণ্ডে অভ্র মুচকি হাসল। সত্যি এই মেয়ে যেন একটু বেশিই পাগল। অভ্র প্রশ্ন ছুড়ল আবার, বলল, এখন বলো কোথায় যাবে? ঢাকায় নাকি সিলেটে বিয়ে খেতে? অভ্রের কথা শুনে বিস্মিত গলায় বলল আদ্রিজা। সে তো আপনি জানেন, কিন্তু এই মুহূর্তে আমরা সিলেট কি করে যাব? জামা কাপড় তো কিছু আনিনি। ও তাও ঠিক, তাহলে চলো শপিং মলে যাওয়া যাক। বাড়ি গেলেই তো হয়, শপিং লাগে নাকি? উত্তরে বিড়বিড় করে বলল অভ্র। বাড়ি যাই, আর তুমি সব ব্ল্যাক শাড়ি, ব্ল্যাক সালোয়ার কামিজ, ব্ল্যাক চুড়িদার ব্যাগে ভরে নাও। অভ্রের বিড়বিড়ানিটা ঠিক বুঝতে না পেরে বলল আদ্রিজা। আপনি কি কিছু বললেন অভ্র? না, কি বলবো, আসলে এখান থেকে বাড়ি দূরে, সিলেট আর কাছে আছে, তাই আর কি। অভ্রের কথা শুনে শুধু এতটুকুই বলে আদ্রিজা। ও জি ম্যাডাম। অভ্রের এবারের কথা শুনে হেসে ফেলে আদ্রিজা। কতক্ষণ গাড়ি ড্রাইভ করে অভ্র তার গাড়ি থামালো একটা বড় শপিং মলের সামনে। তারপর নিচের গাড়ির সিট বেল্টটা খুলতে খুলতে বলল সে। নামো। আদ্রিজাও শুনল অভ্রের কথা। তৎক্ষণাৎ নিজের সিট বেল্টটা খুলে নেমে পড়ল সে। তারপর অভ্র আদ্রিজা চলল একসাথে শপিং করার উদ্দেশ্যে। সাথে রাস্তার এক সাইডে রেখে গেল অভ্রের সাদা রঙের গাড়িটা। শপিং মলের চেঞ্জিং রুমের বাইরে পেপার হাতে একটা সোফাতে বসে আছে অভ্র। আর তার সামনেই কতক্ষণ পরপর একটার পর একটা ড্রেস পরে বাহিরে আসছে আদ্রিজা। কিন্তু অভ্রের একটাও পছন্দ হচ্ছে না। কখনো লাল, কখনো সাদা, কখনো গ্রিন, কখনো ব্লু, নানা কালারের ড্রেস পরে সামনে আসছে আদ্রিজা। কিন্তু অভ্রের একটাও পছন্দ হচ্ছে না। পাক্কা 1 ঘন্টা যাবৎ শুধু আদ্রিজা চেঞ্জিং রুমে যাচ্ছে আর আসছে। এতে আদ্রিজা চরম বিরক্ত, কিন্তু তারপরও অভ্রের মুখের উপর কিছুই বলতে পারছে না সে। হঠাৎই অভ্র নিচের হাতের ঘড়িটার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, ব্ল্যাকবেরি, তোমার কি হয়েছে? আমাদের যেতে হবে তো। আদ্রিজা কোনো সাড়া শব্দ করল না। এতে বেশ হতাশ হলো অভ্র। অভ্র বসা থেকে উঠে দাঁড়ালো। এখানে আর বসে থাকতে ভালো লাগছে না তার। এরই মাঝে সামনের চেঞ্জিং রুমের দরজা খুলে বের হলো আদ্রিজা। ফটফট কণ্ঠ নিয়ে সামনে এগিয়ে আসতে আসতে বলল সে, এটাই লাস্ট চয়েস। ভালো লাগলে লাগলো, না লাগলে নেই। বলেই এলোমেলো চুলে খয়েরি রঙের একটি সিল্কি শাড়ি পরে বের হলো আদ্রিজা। হুট করেই আদ্রিজার ভয়েস কানে আসতেই চোখ তুলে সামনে তাকালো অভ্র। খয়েরি শাড়ি, এলোমেলো চুল, মুখে হালকা সাজ, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, চোখে কাজলবিহীন, যেন অনেক বেশি সুন্দর লাগছে এখন আদ্রিজাকে। এতক্ষণ ধরে আদ্রিজাকে যেমনভাবে দেখতে চেয়েছিল অভ্র, তেমন ভাবেই যেন সামনে এলো আদ্রিজা। পলকবিহীন তাকিয়ে রইল অভ্র আদ্রিজার মুখশ্রীর দিকে। অভ্রকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে এক পলক অভ্রের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিচের দিকে তাকিয়ে বলে উঠল আদ্রিজা, কথা বলছেন না কেন?
এটা চলবে তো? তবে শুনে রাখুন, এটা না চললেও আমি আর কিচ্ছু পড়তে পারবো না। এটা পড়েছি, এটাই কিনে দেবেন। আর এটা পরেই আপনার সাথে যাব। বাপরে বাপ, আমি বাপের জন্মে আজ পর্যন্ত এতবার জামাকাপড় পাল্টাইনি শপিং মলে এসে। আরে বাবা, একটা ড্রেস পরলেই তো হয়, এত ভালো লাগার আছে? অদ্ভুত তো। এই রকম নানা কিছু বকবক করে বলতে লাগলো আদ্রিজা। আর আদ্রিজার কাণ্ডে অভ্র এগিয়ে আসতে লাগলো আদ্রিজার দিকে। আদ্রিজার বকবকানিটা ঠিক এই মুহূর্তে মেনে নিতে পারছে না অভ্র। আদ্রিজা বকবক করছে, এখনো বকবক করছে। নিজের বকবকানিতে এতটাই বিভোর ছিল সে যে অভ্র যে তার দিকে এগিয়ে আসছে এটাই খেয়াল করেনি আদ্রিজা। অভ্রকে এখনো চুপচাপ থাকতে দেখে সামনের দিকে তাকালো আদ্রিজা, কিন্তু তার সামনে অভ্রকে না দেখে হতবাক গলায় বলে উঠল সে। যা বাবা, উনি গেল কই? বলেই পিছন ঘুরতেই হকচকিয়ে উঠল আদ্রিজা, কারণ অভ্র তার পিছনেই ছিল। আদ্রিজা প্রথমে চমকে উঠলেও পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে উঠল। আপনি আর কিছু বলার আগেই আদ্রিজার ঠোঁটে আঙ্গুল দিল অভ্র। হুট করেই অভ্রের এমন কাণ্ডে হকচকিয়ে উঠল আদ্রিজা, সাথে বিস্মিত হলো খুব। আদ্রিজার রিয়াকশন দেখে শীতল ভেজা কণ্ঠ নিয়ে বলে উঠল অভ্র। হুশ, এত কথা বলে না। জানো না কিছু কিছু মুহূর্তের সময় বেশি বেশি বকবক করতে নেই। আদ্রিজা অবাক হলো, চরম অবাক হলো। এই অভ্র কোনো মুহূর্তের কথা বলছে এখন? আদ্রিজার ভাবনার মাঝেই আবারও বলে উঠল অভ্র। আর শোনো, তোমায় আর চেঞ্জ করতে হবে না। যেটা পড়েছো সেটাতেই ভালো লাগছে, এটাই কিনে দিব। আর এটা পরে তুমি আমার সাথে যাবে, ঠিক আছে? বলেই আদ্রিজার ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে চলে গেল অভ্র। আর আদ্রিজা জাস্ট হা হয়ে তাকিয়ে রইল অভ্রের যাওয়ার পানে। যেন অভ্র কি বলল আর অভ্র কি করলো সব তার মাথার উপর দিয়ে গেল। অতঃপর আদ্রিজা অভ্র আর কতক্ষণ সময় নিয়ে নিজেদের জন্য কিছু শপিং করে বিল মিটিয়ে বেরিয়ে আসলো শপিং মলের ভিতর থেকে। আদ্রিজা খয়েরি রঙেরই শাড়ি পরে বেরিয়েছে এখন, আর এই শাড়ি পরেই যাবে সে সিলেট। তবে সিলেট যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চটা সেরে নিল অভ্র আর আদ্রিজা। পুনরায় গাড়ি ড্রাইভ করে এগিয়ে চলছে আদ্রিজা আর অভ্র। এই মুহূর্তে এদের মূল উদ্দেশ্য হলো সিলেট যাওয়া। হঠাৎই আদ্রিজা বলে উঠল। একটা কথা বলবো? বলো। না, কিছু না। আরে বলো না। না, তেমন কিছু না। কিটির কথা মনে পড়ছিল। ও বাড়িতে একা আছে। আসলে আমি যে আমার কিটিটাকে মায়ের কাছে রেখে এসেছিলাম, এটা ভুলে গিয়েছিলাম। প্রতি উত্তরে শুধু এতটুকুই বলল অভ্র। ও। দুপুর পেরিয়ে বিকেল হবে হবে এমন রূপালি রোদ্দুরেরা চিকচিক করছিল গাছের পাতার কর্নার দিয়ে। আর সেই রোদ্দুরের ছোঁয়ার আড়াল দিয়েই সিলেটের চা বাগানের অপরূপ সৌন্দর্যে ঘেরা পথ পেরিয়ে এগিয়ে চলছিল অভ্র আর আদ্রিজা। মাত্রই সিলেটের চা বাগানের এই দিকটায় ঢুকেছে তারা। অভ্র সিলেটে অনেকবার আসলেও আদ্রিজার এই প্রথম। এর আগে কখনো সিলেটে আসা হয়নি তার। আদ্রিজাদের আত্মীয়দের মধ্যে তেমন কেউ সিলেট থাকে না। পলকবিহীন তাকিয়ে আছে আদ্রিজা বাহিরের প্রকৃতির দিকে। সবুজে ঘেরা চারপাশ, উঁচু উঁচু পাহাড়, সমতল জায়গা জুড়েই ঘিরে আছে সিলেটের চা বাগান। গাড়ির জানালার সাথে ভর দিয়ে বাহিরে তাকিয়ে আছে আদ্রিজা। চোখ যেন তার সরতেই চাইছে না। মন মাতাল করা শীতল বাতাস বইছে চারিপাশে। বাতাসের তীব্র ছোঁয়ায় আদ্রিজার মাথার অবাধ্য চুলগুলো এলোমেলোভাবে উড়ে চলেছে আনমনে। আকাশপথ বেয়ে উড়ে চলছে এক ঝাঁক মুক্ত পাখি। আদ্রিজা দেখল তাদের মুচকি হাসলো আনমনে। তারপর নিমেষেই চোখ দুটো বন্ধ করে নিল আদ্রিজা। ফিল করতে লাগলো আশেপাশের প্রকৃতি পাখি ডাকছে, গাছের পাতা নড়ছে, এক মিষ্টি মাখা সুবাস ভেসে আছে নাকে। কিন্তু সুবাসটা আসলে কিসের এটাই বুঝছিল না সে। সিলেটের আঁকা বাঁকা পথ পেরিয়ে আর এক এক করে সিলেটের বিখ্যাত চা বাগানের গাছেদের পিছনে ফেলে এগিয়ে চলছিল অভ্র আর আদ্রিজা।
কারো মুখেই কোনো কথা ছিল না তেমন। একদম চুপচাপ আর নিরিবিলি চারপাশ। বেশ কয়েক ঘন্টা পর অভ্রের গাড়ি এসে থামলো এক বিশাল আলিশান বাড়ির সামনে। এটাই অভ্রের দাদুর বাড়ি। অভ্রের ছোটবেলা থেকেই এখানে আসা যাওয়া, যদিও পার্মানেন্টভাবে এখানে থাকা হয়নি কখনো। অভ্রের যখন 2 মাস বয়স তখন তারা এই বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায়, আর তখন থেকেই ওখানেই বসবাস তাদের। অভ্র আর বেশি ভাবল না, বাড়িটার দিকে তাকিয়ে বলল, ব্ল্যাকবেরি, আমরা চলে এসেছি, চলো যাই। উত্তরে কোনো সারা শব্দ করল না আদ্রিজা। যা দেখে অভ্র পাশ ফিরে তাকিয়ে বলল, কি হলো, তুমি কোনো কথা বলছো না কেন? বলেই থেমে যায় অভ্র, কারণ আদ্রিজা ঘুমিয়ে পড়েছে। গাড়ির সিটে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে সে। অভ্র বুঝল না এই মেয়েটা ঘুমালো কখন, কতক্ষণ আগেও তো সজাগ ছিল। অভ্র আনমনায় তাকিয়ে রইল আদ্রিজার ঘুমন্ত মুখের দিকে। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ব্ল্যাকবেরি, তোমার আমার সম্পর্কটা ঠিক কোন দিকে যাচ্ছে বলো তো? আমি না সত্যি বুঝে উঠতে পারছি না তুমি আসলে আমার কি হও। বউ, আমি কি তোমায় কোনোদিন ভালোবাসতে পারবো না? সত্যি বলতে কি, আমি সত্যি বুঝতে পারছি না কি চলছে আমার মাঝে। হুট করে কেন তোমার কাছাকাছি যেতে ইচ্ছে হয় আমার? এটা কি ঠিক? আমি তো লাবণ্যকে ভালোবেসেছিলাম, কিন্তু ও কাছে না থাকায় বা তোমায় বিয়ে করেছি, ওকে আর পাবো না এমনটা ভাবলেও আমার খারাপ লাগে না। কেন লাগে না বলো তো? বিয়ের প্রথম রাতে তো লেগেছিল, তাহলে এখন আর লাগে না কেন? আমার সাথে লাবণ্যের যোগাযোগ বন্ধ, তাও কম দিন হয়নি, তাহলে ওর শূন্যতা ফিল কেন করি না আমি? মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় কোনোদিন লাবণ্যকে ভালোই বাসিনি। আচ্ছা, যদি লাবণ্যকে ভালো না বাসি, তাহলে কাকে ভালোবাসি আমি? নাকি আমি এখন পর্যন্ত কারো প্রেমে পড়িনি? ধুর, মাথাটা বোধহয় গেছে। কী সব আবল তাবল বকছি আমি, আর কার সাথে বকছি যে কিনা ঘুমিয়ে আছে? আমার কোনো কথাই যার কান অবধি যাচ্ছে না। অভ্র ভেবে পাচ্ছে না এখন কি করবে সে। আদ্রিজাকে ডাকবে নাকি, কিন্তু না ডাকলেও তো হচ্ছে না। অভ্র অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল আদ্রিজাকে ডাকবে। তাই করলো। বেশি না ভেবে বলে উঠল অভ্র। ব্ল্যাকবেরি, ওঠো জলদি, আমরা এসে পড়েছি কিন্তু। উত্তরে আদ্রিজার কোনো হেলদোলি পেল না অভ্র। যা দেখে অভ্র বুঝল এই মেয়ে গভীর ঘুমেই মগ্ন হয়েছে এখন। অভ্র আরও কিছুক্ষণ চুপচাপ বসে রইল এমন। আদ্রিজাকে ডাকতেও যেন মন চাইছে না তার। মেয়েটাকে শুরু থেকেই অন্যরকম লাগে অভ্রের। কেমন লাগে তা সে নিজেও জানে না, তবে খারাপ লাগে এতটুকু জানে অভ্র। নানান সব ভাবনায় মগ্ন ছিল অভ্র। এরই মাঝে নড়ে চড়ে উঠল আদ্রিজা। চোখ খুলতেই সামনে অভ্রকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল সে, কি হলো, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? উত্তরের স্বাভাবিক কণ্ঠতে বলে উঠল অভ্র, না, দেখছি তুমি কতক্ষণ এই থেমে যাওয়া গাড়িতে ঘুমিয়ে থাকতে পারো। থেমে যাওয়া গাড়ি মানে আমাদের গাড়িটা কি নষ্ট হয়ে গেছে? না, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, কিন্তু আপনার ঘুমের জন্য গাড়ির বাইরে যেতে পারছি না। অভ্রের কথা শুনে ফট করেই ঘুম পাখি উড়ে গেল আদ্রিজার। ভরাট গলায় বলল সে, কি সত্যি আমরা চলে এসেছি? জি ম্যাডাম, ওই দেখুন, ওই যে সামনের বিশাল বাড়িটা দেখছেন না, ওই বাড়িটার মধ্যেই যাব আমরা। আদ্রিজার সামনে তাকালো পরক্ষণেই বলল, আমায় ডাকবেন না? বলেই তৎক্ষণাৎ নিজেকে ঠিক করে গাড়ি থেকে নামতে নিল আদ্রিজা। যা দেখে অভ্র বলল, আরে আরে, কোথায় যাচ্ছ? আমরা গাড়ি নিয়ে ভিতরে ঢুকবো, দাঁড়াও। বলেই নিজের ফোন খুঁজতে নিল অভ্র। পরক্ষণে সেটা যে রুহুলদের সুইমিং পুলের ভিতরে ফেলে এসেছে, কথাটা মাথায় আসতেই বলে উঠল সে আদ্রিজাকে। তোমার ফোনটা দাও তো। অভ্রের কথা শুনে খানিকটা অবাক হয়ে বলল আদ্রিজা, আমার ফোন? আরুকে একটা ফোন করো, বললো গাড়ির সামনে বড় গেটটা খুলতে আমরা এসেছি। আদ্রিজা শুনল অভ্রের কথা। নিজের ফোনটা বের করে ডায়াল করলো সে আরুর নাম্বারে। আরু ফোন তুললেই ফোনটা অভ্রকে দেয় আদ্রিজা। তারপর যা বলার অভ্রই বলে। আরুর সাথে কথা বলার 2 মিনিটের মাথাতেই অভ্রদের বাড়িতে ঢোকার কালো গেটটা খুলে গেল। গেট খুলতেই অভ্র সোজা গাড়ি নিয়ে ঢুকে পড়ল বাড়ির ভিতরে। বিশাল মাঠ সম্পন্ন ঘেরা এক আলিশান বাড়ি, যার চারিদিকেই ঘিরে গাছপালা। আদ্রিজা পুরো জায়গাটার আশেপাশে একবার চোখ বুলালো। অভ্রের দাদুরা যে এত বড় বাড়িতে থাকে এটা ভাবেনি আদ্রিজা। মাথায় ঘোমটা দিয়ে অভ্রের পাশ দিয়ে বাড়ির ভিতরে চুপচাপ দাঁড়িয়ে আছে আদ্রিজা। তার সামনেই ঘিরে আছে সবাই।
অভ্রের দুই চাচা চাচি আরও অভ্রের বাবা মা তুষার ভাইয়া সহ আরও দুটো মেয়ে, এছাড়াও আরও কিছু লোকজন। তবে এত লোকের ভিড়েও অভ্রের দাদা দাদি নেই এখানে। খানিকটা ঘাবড়ে আছে আদ্রিজা, না জানি অভ্রের দাদা দাদি তাকে দেখে কেমন রিয়াকশন দেয়। ওনারা তো আদ্রিজা অভ্রের বৌভাতের অনুষ্ঠানেও আসেনি, যদিও কী কারণে আসেনি তা জানে না আদ্রিজা। এরই মাঝে হাতে লাঠির খটখট শব্দ করে সিঁড়ি বেয়ে নিচে নামছিল অভ্রের দাদু। লাঠির খটখট আওয়াজে শরীরটা যেন হালকা কেঁপে কেঁপে উঠছে আদ্রিজার। আদ্রিজা বুঝতে পারছে না এত ভয় পাওয়ার কি আছে, তারপরও তার ভয় হচ্ছে। আদ্রিজার অবস্থাটা যেন বুঝলো অভ্র, খানিকটা ঝুঁকে বলল, এত ভয় পাওয়ার কি আছে ব্ল্যাকবেরি? আমার দাদু কিন্তু যথেষ্ট ভালো, তাই ভয় পেও না। আর তাছাড়া আমি তো আছি তোমার সাথে, নাকি? আদ্রিজা তাকালো অভ্রের মুখের দিকে। মুগ্ধ হলো সে, ভীষণভাবে মুগ্ধ হলো অভ্রের কথা শুনে। এই অভ্র বরাবরই তাকে মুগ্ধ করে। মাঝে মাঝে তো মনে হয় আদ্রিজার জন্যেই যে অভ্র তার ভালোবাসার মানুষ লাবণ্যকে পাচ্ছে না। এটা হয়তো অভ্র ভুলে গেছে, সেই বিয়ের দিন থেকেই দেখছে আদ্রিজা। হয়তো অভ্রের জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে আদ্রিজার সাথে বাজে ব্যবহার করত, কে জানে নানাভাবে অত্যাচারও করতো কিনা। সেই হিসেব করলে অভ্র তো পুরোই উল্টো। সেই শুরু থেকেই নানাভাবে আদ্রিজাকে হেল্প করে অভ্র, এখনও তো করে। কাল রাতে শ্রাবণকে দেখার পরও তো করছিল, সাহস দিয়েছিল মনে, আর ভাবল না আদ্রিজা। এই অভ্রকে নিয়ে সে যত ভাববে ততই যেন মুগ্ধতায় আটকে পড়বে। আদ্রিজার ভাবনার মাঝেই সে বুঝতে পারল সামনের লাঠির খটখট শব্দ আরও নিকটে আসছে, মানে অভ্রের দাদু তার খুব নিকটেই আসছে। আদ্রিজা মাথা তুলছে না, যার তরুণ দাদু ঠিক তার কতটা দূরত্বে আছে এটা বুঝছে না সে। দাদুর সামনে এসে শুরুতেই খক শব্দ করে একটু কাশল, তারপর গলাটা ঝেড়ে খানিকটা গম্ভীর কণ্ঠ নিয়ে বলল,